থাকব, আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেব, জনগণের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে 11 দল ঐক্যবদ্ধ আছে, থাকবে, সে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। অনেক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত আজ অরক্ষিত। সীমান্ত হত্যা বাংলাদেশের দীর্ঘদিনের চলমান পরিস্থিতি। তবে বর্তমান সরকারের আমলে সীমান্ত হত্যার যে চিত্র আমাদের সামনে আছে, এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য মারাত্মক একটা হুমকি। আমরা জানি আমাদের যে বিজেপি ইতিমধ্যে 26টি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী সুলভ আচরণ না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। ভারতের সংবিধানেও নাগরিকাধিকার যা নিজেদের নাগরিক, একইভাবে বলা আছে বিদেশি নাগরিকদের তাই সে অধিকার দিতে হয়। প্রতিটি দেশে আছে, আমাদের দেশেও আছে। যদি মনে হয় ভিন দেশের কোন নাগরিক তার দেশে অবস্থান করছে, সে যদি অন্যায়ভাবে অবস্থান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেটা কি? সেটা হচ্ছে গ্রেফতার করতে পারে, 24 ঘন্টার মধ্যে আইনের কাছে সোপর্দ করতে পারে, বিচার আয় যা আসবে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ভারত সেই পথে হাঁটে নেই। ফেলানের হত্যাকাণ্ডের কথা আমরা জানি। এ ধরনের সীমান্তের প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, বাংলাদেশের উপর আক্রমণ, সীমান্তের ভিতরে প্রবেশ করে যখন মানুষের ক্ষেত খামার পর্যন্ত হামলা চালায়, এগুলো বাংলাদেশের অতীত ইতিহাস নয়, বর্তমানও চলমান। সাম্প্রতিক পশ্চিমের ঘটনা ঘটেছে। তারা বলে যে ভারতের ডিকশনারিতে পশ্চিম বলতে কিছু নাই। তাহলে আপনারা যে চান বিভিন্ন পয়েন্টের সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বিজেপির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিককে বা তাদের দেশে বসবাসকারী অনেক লোককে বাংলাদেশকে ঠেলে দিয়ে পশ্চিমের ব্যবস্থা করত, এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পশ্চিম হয়েছে। আমাদের এক তথ্য আমরা জাতীয় পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যম থেকে দেখেছি, সীমান্তে মার্চ, এপ্রিল ও মে 3 মাসে 50-এরও অধিক স্পটে সীমান্ত এলাকায় পশ্চিমের ঘটনা ঘটেছে। সেখানে 2479 জনকে পশ্চিম করার চেষ্টা হয়েছে। যে রিপোর্ট এটা হলো, আমরা পাবলিকভাবে সোর্স থেকে যে রিপোর্ট পাই এর সংখ্যা দ্বিগুণেরও বেশি। এবং ইতিমধ্যে এই 100 দিন বিএনপির শাসনকালে 19 জন নিরীহ বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত হয়, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে 24 জন। বিএসএফ এবং আরাকান আর্মি, যেটা মায়ানমারের সাথে এই বর্ডারে, 83 জনকে আটক করে বা জোরপূর্বক তুলে নিয়ে যায়। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা যথাযথ পদক্ষেপগুলি প্রাপ্ত হয়েছে। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে সীমান্তে যদি অপরাধজনিত কারণে কারো উপর আক্রমণ হয়, হামলা হয়, গুলি করা হয়, হত্যা করা হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমি অনুরোধ করব
মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় নেতৃত্বের মতো হয়ে গেছে। এদের বক্তব্য বাংলাদেশে কোনো মন্ত্রী দিতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ হচ্ছে, সীমান্তে যদি কাউকে যদি আপনি ঠেকাতে চান, এটার জন্য আইন আছে, উনিও সেটা জানেন, এটা আমরা বিশ্বাস করতে চাই। সীমান্তে কেউ যদি অপরাধও করে থাকে, সে অপরাধ দমনেরও পদ্ধতি আছে। একটা তো আমি বলেছি, ভারতের সংবিধান, বাংলাদেশের সংবিধানের কথা উনি অস্বীকার করবেন কিনা আমি জানি না, তবে সংবিধানের ওনারা অনেক বেশি অভিজ্ঞ, প্রায় সময় সবকিছুতে সংবিধান নিয়ে আসেন। তো এই জায়গায় সংবিধানের ধারাটা ভুলে গিয়েছেন কিনা, নাকি অন্যের দ্বারা প্রভাবিত হয়েছে বলেছেন, এটা একটা প্রশ্ন থেকে গেল। তবে নিয়ম অনুযায়ী কোন নাগরিককে, কোন দেশের মানুষকে সরাসরি বর্ডারে গুলি করে হত্যার বিধান নেই। সেখানে কে আছে? বিধানটা হচ্ছে গ্রেফতার করতে পারবে, ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ করতে পারবে, কিন্তু মরণঘাতী অস্ত্র, সরাসরি আঘাত, গুলি করে হত্যা, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে আমরা বলতে চাই, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। সেই ধরনের মানবাধিকার বিরোধী একটি কাজকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব একটি কাজকে সমর্থন যোগাতে পারে এমন একটি বক্তব্য দেয়া আমাদের অতীতের জাতীয় পলিসি এবং নীতির সাথে সাংঘর্ষ। আমি অনুরোধ করব, বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত যারাই যে জায়গায় আছেন, ওনারা যেন সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের অতি নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভিন দেশের স্বার্থ চরিতার্থের অপচেষ্টা না চালান। সেটা যদি হয়ে থাকে, তাহলে ভারতীয় বিএসএফ আরো বেশি উৎসাহিত হবে, বাংলাদেশের ক্ষয়ক্ষতি বৃদ্ধি করবে। সেই জায়গায় জনগণ অবশ্যই এর বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতার সমতা রক্ষার জন্য আপোষহীন ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা এই পোষণের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে সরকারের ভূমিকা আরো কার্যকর হোক, আন্তরিকভাবে ভূমিকা রাখুক। জনগণের দায়িত্ব যেহেতু সরকারের, রাষ্ট্রের পক্ষে সরকার এই কাজগুলো করে, সেই কাজটা যাতে সরকার কোন ধরনের উদাসীনতা, অবহেলার পরিচয় না দেয়। সেকেন্ডলি, সীমান্ত হত্যার যে রিপোর্ট আমরা আপনাদের সামনে বললাম, পিউষণের কথা যে বললাম, দেশে আভ্যন্তরীণ নিরাপত্তার অবস্থা খুব ভয়াবহ, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি আপনাদের সামনে দেশের যে 3 মাস বা 100 দিনের দেশ জুড়ে যে ঘটনা, তার একটা খণ্ড চিত্র দিতে চাই। নাম্বার 1, সারা দেশে মোট ফৌজদারি মামলা হয়েছে 51,486, 3 মাসে। সেখানে দেখা যাচ্ছে ক্রমশ এর পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিক। যেমন মে মাসে 1 লাফে ফেব্রুয়ারির তুলনায় এখানে মামলার সংখ্যা 54.13% বেড়েছে, অর্থাৎ 11,775 ছিল ফেব্রুয়ারিতে, এপ্রিলে এসে 18,150। অপরাধজনিত এই মামলা। 3 মাসে হত্যাকাণ্ড ঘটেছে 915টি। তার মধ্যে অত্যন্ত বেদনাদায়ক লোমহর্ষক ঘটনা যে কয়টি আছে,
আপনারা জানেন এই যে আমাদের একজন নারী শিশু রামিসা, তার হত্যাকাণ্ড আলোচিত। গাজীপুরে একই পরিবারে 5 জন, তারপরে এভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো হলো সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ঘটনাবলী। বোন সেখানে চুরি আছে, ডাকাতি আছে, নানা ধরনের ঘটনা। এমনকি আগের কায়দায় সেফ কাস্টোডিওতে হত্যাকাণ্ড ঘটনা আছে, পুলিশের কাস্টোডিও। 100 দিনের যদি দলীয় সহিংসতা বলি, বিএনপি দল হিসাবে 58-52টি সহিংস ঘটনা ঘটে গেছে। সেখানে 100 দিনে বিএনপির হাতে খুন হয়েছে 41 জন। দলীয় কর্মী হিসেবে তারা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, 41টি মানুষকে খুন করেছে। তন্মধ্যে আপনার বিএনপি নিজের দলের কর্মী নিজেরা খুন করেছে 18 জন, 12 জন মূল দলের, 3 জন যুব দলের, ছাত্র দলের 3 জন, মোটা সাধারণ মানুষ 19 জন, জামাত ইসলামীর আছে 4 জন। আমাদেরও 4 জনকে বিএনপি খুন করেছে। ধর্ষণ, নারী নির্যাতন শিকার হয়েছে 43, অর্থাৎ বিএনপির হাতে 43 জন নির্যাতিত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি হয়েছে বিএনপির দলীয় 141। হামলা হয়েছে 242। এই হামলার শিকার আমাদের এই লড়াকু সৈনিক জোলা যোদ্ধা নাসিরউদ্দিন পওদানি 2 জায়গায়, হলো ঝিনাদা, আর একটা হয়েছে হলো সীমান্ত এলাকা যশোরে, 2 জায়গায়। এক জায়গায় তো তার সরাসরি ফিজিক্যাল অ্যাটাক হয়েছে, আর তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাহলে আমরা কি স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমিক শক্তি হিসাবে আমরা কি কুশিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারবো না? তাহলে কেন সেটা হয়েছে? এখানে সরকার কি করেছে? সরকারের নীরবতায় প্রমাণ করে সরকার এই কাজের মদত দেখায় এবং মামলা নিতেও গড়েমিশি করেছে। আইনের শাসনের কথা বলেন, কিন্তু অপরাধী পার পেয়ে যায়, ভিকটিম বিচারের কাছে আশ্রয় পায় না। এই অপসংস্কৃতিকে দেশকে বের করে আনতে হবে। লুটপাট দখলের ঘটনা করেছে 61, অস্ত্রবাদী হয়েছে 60টি, চুরি ডাকাতি হয়েছে 58, শিক্ষাঙ্গনের সংখ্যা 68, মাদক এর ঘটনা ঘটেছে 49। এগুলো কিন্তু জাতীয় পরিসংখ্যান নয়, এটা হলো বিএনপির দলীয় অপরাধের পরিসংখ্যান। এইভাবে একটি দেশকে জনগণের প্রত্যাশার জায়গা কোথায় ছিল আর ওনারা কোন দিকে যাচ্ছেন, একটি বড় প্রশ্ন। আমরা সবাই হতবাক এবং উদ্বিগ্ন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনজীবনের নিরাপত্তার পাশাপাশি জনজীবনের যে মানুষের উপর বৈষম্য করা হচ্ছে, জনজীবনকে যে অতিষ্ঠ করা হচ্ছে, দুর্বিষহ করা হচ্ছে, স্বাভাবিক জীবন যাপনে মানুষ যে হিংসা পাচ্ছে, সেই চিত্রটিও অত্যন্ত ভয়াবহ। সরকার ক্ষমতায় আসার শুরুতে বলেছিলেন আমরা 2 বছর পর্যন্ত জ্বালানি তেলের দাম বিদ্যুতের দাম বৃদ্ধি করব না। কিন্তু ওনারা সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইতিমধ্যে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন গ্যাসের দামও বাড়িয়েছে। প্রতি লিটারে ডিজেলের দাম বাড়িয়েছে 15 টাকা, অক্টেন বাড়িয়েছে 25 টাকা, পেট্রোল বাড়িয়েছে প্রতি লিটারে 24 টাকা, কেরোসিনের দাম বাড়িয়েছে 30 টাকা। এই জ্বালানির সাথে আমাদের উৎপাদনের সকল কার্যক্রম জড়িত। আমরা জানি কৃষকরা জ্বালানি ব্যবহার করে সেগুলো উৎপাদন করে। আমরা জানি ইন্ডাস্ট্রিগুলোতে জ্বালানি ব্যবহার হয়, তাদের যে
জেনারেটর চালিয়ে বিদ্যুতের অবর্তন এগুলো কাভার করতে হবে। তাহলে সেই জায়গায় যদি আপনি দাম বাড়ান তাহলে এটার প্রভাব জনজীবনে পড়ে। আপনি সাংবাদিক, কয় টাকা দিয়ে ঘর থেকে বেরোলে গাড়ি ভাড়া দিতেন, এখন কয় টাকা দেয়? তাহলে এখন আর ঘর থেকে বেরোলেই আমার একজন কালকে ফোন করে বলতেছে তখন ঘর থেকে কম বেরোচ্ছে, কারণ আমার আয় ব্যয়ের মধ্যে যে ভারসাম্য রক্ষা করার জায়গা নষ্ট হয়ে গেছে। কারণ বের হলেই আমাকে বাড়তি ভাড়া গুনতে হয়। আজকে জ্বালানির ক্ষেত্রে যদি আসে, 1 সিলিন্ডার যে পরিবারে ব্যবহৃত হয় তাকে 600 টাকা বাড়তি গুনতে হচ্ছে। যে পরিবারে 2 সিলিন্ডার ব্যবহার হয় তাকে 1200 টাকা বাড়তি এখন ব্যয় করতে হচ্ছে। তাহলে আবার বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে 15.95% বৃদ্ধি করা হয়েছে। এইভাবে এলজিবি গ্যাস বাড়া হয়েছে 3 দফায় 604 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে জনজীবন নাবিষ্কার, এই সব মিলিয়ে আরো অনেক কিছু আছে। সব মিলিয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি 11 দলের পক্ষ থেকে। গতকাল আমাদের 11 দলের লিয়াজো কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা সরকারের এই নীতি, বিশেষ করে সীমান্তের ক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পাচ্ছে, এখানে দুটো, একটা হলো ডিপ্লোমেসি আর একটা হলো আমার সীমান্তের সুরক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি মিলেই এই দুটি বিষয় যদি একটি স্বাধীন রাষ্ট্রের, সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা অবস্থানের জায়গা থেকে রোল করতেন, তাই আমাদের দেশের মানুষ আজকে উদ্বিগ্নতার মধ্যে থাকতো না, একটা হুমকির মধ্যে জীবনযাপন করছে। এই জন্য সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যাতে পররাষ্ট্রনীতির ভূমিকা পালন করা হয়, এই দাবিতে সীমান্ত হত্যা বন্ধ, বৈষম্য বন্ধ এবং স্বাধীন দেশের মর্যাদা সম্পন্ন পররাষ্ট্রনীতি বজায় রেখে কার্যকর ভূমিকা পালন করার দাবি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ যেসব বিষয় আমরা বললাম, আইন শৃঙ্খলার উন্নতি সহ এই বিষয়গুলোকে দাবি আকারে সামনে এনে আমরা 2 দিন 2টা কর্মসূচি প্রণয়ন করেছি। একটা হচ্ছে আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে, এবং 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন, স্থানীয় নেতৃবৃন্দ সেখানে থাকবেন। আমরা জনগণকে আমাদের সীমান্ত রক্ষা, সীমান্তের মানুষকে রক্ষা, আমাদের স্বাধীনতার মর্যাদা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সেই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছি আগামী 12 জুন। দ্বিতীয় কর্মসূচি আমরা পালন করব 15 জুন, সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছি। এই দাবিগুলো পূরণের জন্য, সরকারের কাছে দাবি তুলে ধরার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসাবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা শাহবাগের শহীদ হাদি, তিনি আরেকটি নির্মম বর্বরতার শিকার হয়েছে, দুনিয়া থেকে চলে গেলেন, আরেক যোদ্ধা। তো সেই স্পটটাকে এখন শাহবাগ চত্বর, হাদি চত্বর হিসেবে এখন আলোচনায় আছে। সেই জায়গায় আমরা অবশ্যই স্থান হিসাবে নির্ধারণ করব, এই আলোচনা আমাদের মধ্যে হয়েছে। আমরা এছাড়াও
জনমত গঠনের কর্মসূচি হিসাবে বিভিন্ন জেলায় যে সেমিনার করা, রাজধানীতেও রাউন্ড টেবিল করা, এগুলো সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা আবার ঈদের পরবর্তীকালে এই পরিবেশে আবার নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ, যাতে করে মানে জানতে পারে দেশ কিভাবে চলছে, দেশ কোথায় যাচ্ছে, দেশের মানুষের কি করা উচিত, নাগরিক হিসাবে আমাদের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য আমরা এসব কর্মসূচি গ্রহণ করেছি। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং সরকারকে এই বক্তব্য তুলে ধরছি, এবং আপনারা যে এসেছেন আমাদের বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন। ঈদের পরে অনেকদিন পর ফরমালি আমরা এখানে আপনার সঙ্গে এসেছি 11 জন হিসেবে। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার ব্রিফিং শেষ করছি। যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। বক্তব্যটা আমি কভার করেছি। এক কথায় যদি বলি, সরকার যে পররাষ্ট্র নীতিটা বাংলাদেশের সংবিধানে বলা আছে, এটাকে অনুসরণ করে যদি ভূমিকা রাখে, সেখানে বলা আছে কারো সাথে বৈরিত নয়, সবার সাথে বন্ধুত্ব। আবার বলা আছে যে আমার দেশের স্বার্থ সংরক্ষণ করে, আমার দেশ যে একটা স্বাধীন দেশ, তার সার্বভৌম যে ক্ষমতা, যে মর্যাদার জায়গা, সেটা অক্ষুণ্ণ রেখেই আমরা প্রতিবেশী সহ সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। সেই জায়গায় যদি পশ্চিম যদি একটা অন্যায়ভাবে, যেটা তাদের সংবিধান এলাও করে না, সে কাজ অহরহ চলতে থাকবে। সরকার যদি এখানে নীরব থাকে, এখানে ব্যর্থতার সাথে যে আবার বোঝাপড়া আছে কিনা, কারণ আমি তো বলেছি ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রী দেয়, তো এটাকে আপনি কি বলবেন? এখানে মনে হয় আনসার আছে। জি, নেক্সট। জাতিসংঘকে অবহিত করা, এটা তো পাবলিক করতে পারে না। রাজনৈতিক কি এটা বলো না, নাকি জেগে কোনটা? আসলে ওই যে বাসুরের নাম ধরছে ভয় পায়, কিন্তু আপনি অভিযোগ করতে গেলে কার বিরুদ্ধে অভিযোগ করবেন? এখানে হচ্ছে আমার নাম ধরতে একটু ভয় আছে, এই জন্য আমরা বলছি। কারণ জাতিসংঘের মানবাধিকার আইন অনুযায়ীও কিন্তু পশ্চিম একটা জ্ঞানী কাজ, কমপ্লেন করলে তো ওনাদের যে ক্ষমতায় আসার যে বোঝাপড়ার কথাগুলো আছে, এই সম্পর্কে চিল করতে পারে, হয়তো বা সেই কারণে ওরা করছে। আর দ্বিপাক্ষিক বৈঠক এটা সবসময় আমরা এখান থেকে ভালো কিছু আশা করব, তো গভর্নমেন্টের নির্দেশনার বাইরে ডিজি হিসাব কি করতে পারে? কারণ এই যদি করেন, এটা ওনার পরিণতিও যে অতীতের ডিজির মতো হবে না, এটা তো বলা কঠিন। কারণ এই সরকার আসার পর থেকে যেভাবে প্রশাসনিক দলীয়করণ করছে, একসাথে অতীতকে ছাড়িয়ে গেছে। পুলিশ এবং অন্য ডিপার্টমেন্টের দুর্নীতি যেমন আছে, রাজনীতিকরণও আছে। এই রাজনৈতিকরণের যে প্রতিক্রিয়া প্রভাব পড়ে প্রশাসনের উপর, সেই কারণে কিন্তু সাহসী পদক্ষেপ পুনরায় নিতে পারে না। তারপরে আমরা আশাবাদী হব যে এই প্রজেক্ট থেকে ভালো কিছু